প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি সামি ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ছাত্র জীবনে খুব মজার একটা টপিক পড়েছিলাম, ঠিক আছে, গম পাথর দিয়ে তৈরি সেতু। আসলে খুব একটু অবাকই হয়েছিলাম যে গমের তৈরি পাথর, তাই দিয়ে আবার সেতু হবে, তার উপর দিয়ে মানুষজন হেঁটে যাবে, আসলে এটা কিভাবে পসিবল। তো আসলে বোঝার একটু ভুলের জন্য এরকমটি হয়েছিল, তবে বিষয়টি যখন আমি শিখেছিলাম তখন খুবই মজা পেয়েছিলাম। আমি আশা করি পুরাটা ক্লাস জুড়ে আপনারা ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন এবং আজকের আলোচনার খুবই মজার একটি বর্তনী আপনারা শিখে ফেলবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা হোয়াইট স্টোন ব্রিজ নামে একটি বর্তনী শেখার চেষ্টা করব। তো আমরা পরম করুণাময় মহান আল্লাহর নামে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তখন 1833 সাল স্যামুয়েল হান্টার ক্রিস্টি এই সেতুটি আবিষ্কার করেন। এই সেতুটি আসলে একটি বৈদ্যুতিক বর্তনী, তবে এই বর্তনীটির জন্য তখন একটি নাম প্রস্তাব করা হয়। ঠিক আছে, এটি একটি সেতু আকৃতির এবং সেতুটি আসলে গ্যালভানোমিটার। ওকে, 1843 সালে স্যার চার্লস হুইটস্টোন এটিকে উন্নত এবং জনপ্রিয় করেন, তাই তার নাম অনুসারে এটাকে হুইটস্টোন ব্রিজ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এটিকে কখনো কখনো আপনারা পোস্ট অফিস বক্স নামেও শুনে থাকবেন। তো আমরা যে হুইটস্টোন ব্রিজটা পড়ার চেষ্টা করব, সেই হুইটস্টোন ব্রিজ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে জানাতে চাই। হুইটস্টোন ব্রিজটি হবে সাধারণত চৌকা আকৃতির। আপনারা চিত্রে সেই চৌকা আকৃতির বিষয়টি দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এই বর্তনীতে শুধুমাত্র রোধ থাকবে, অর্থাৎ ডায়োড, আবেশক, ক্যাপাসিটর ইত্যাদি আমরা এখানে ব্যবহার করি না। ওকে, আচ্ছা, এই যে বর্তনীটা, এই বর্তনীটাতে আমরা যে রোধগুলো ব্যবহার করেছি পি কিউ আর এস, এদের মধ্যে পি কিউ এদের রেশিও বা এদের অনুপাত, আর এস এদের অনুপাত, অথবা পি আর এবং কিউ এস, অর্থাৎ যে চৌকাকৃতিতে আমরা চারটি রোধ স্থাপন করছি এখানে, অবশ্য এর ও একাধিক রোধ ইউজ করা যায়। ঠিক আছে, তো আমরা এরকম ক্ষেত্রে যে রোধগুলো ব্যবহার করব, সেই রোধগুলোর দুই পাশের ভারসাম্য এনে আমরা তড়িৎ বর্তনীর অজানা রোধ এটার সাহায্যে নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হলো এই বর্তনীটার সাহায্যে অজানা রোধ নির্ণয় করা। তবে আমরা যে অজানা রোধ নির্ণয় করব, সেই রোধের পরিমাণ, অবশ্য আমরা যে কোনো পরিমাণের অজানা রোধ নির্ণয় করতে পারবো না। যে মানটা আমরা নির্ণয় করতে পারবো, আসলে সেই রোধের মান 1 ওহম থেকে 1 কিলো ওহম পর্যন্ত হতে পারবে। আচ্ছা, আমরা এখানে ব্রিজ হিসাবে বা সেতু হিসাবে এই যে বি আর ডি প্রান্তে একটি গ্যালভানোমিটারকে ব্যবহার করেছি। তবে এই গ্যালভানোমিটার আমরা সবাই অলরেডি জেনে গেছি যে গ্যালভানোমিটারের ভেতরেও কিন্তু রোধ থাকে, গ্যালভানোমিটারও কিন্তু এক ধরনের রোধ। বাট গ্যালভানোমিটারের আরও একটি উপকারিতা বা কাজ হচ্ছে, সে বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্য আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারে। তো জি এটা শুধুমাত্র এটাই ডিটেক্ট করে যে এখানে আই এবং বিভব পার্থক্য, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য আছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, অজানা রোধ নির্ণয় করা ছাড়াও আমরা হুইটস্টোন ব্রিজের সাহায্যে মাটি পরীক্ষা, ধারকত্ব, ইম্পিডেন্স, যেটাকে বাংলায় আমরা বলছি সামগ্রিক প্রতিরোধ, আচ্ছা, এছাড়াও দহনযোগ্য গ্যাসের পরিমাণ, আচ্ছা, আমরা 1 ওহমের থেকে আরও কম ওহম মানের মান নির্ণয় করার জন্য কেলভিন সেতু ইত্যাদি কাজে এই হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তথ্যগুলো আমরা জানার চেষ্টা করলাম, এই তথ্যগুলোর সাথে আরও দুটো তথ্য আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। সেটা হলো, আমরা যে রোধগুলো এই বর্তনীতে ব্যবহার করেছি, অর্থাৎ এই সেতুতে ইউজ করেছি, তাদের অনুপাত বা তাদের রেশিও আমাকে সমান রাখতে হবে। আমি পি কিউ
আর এস যদি চিন্তা করি, তাহলে পি কিউ এর অনুপাত যা হবে আর এস এর অনুপাত যেন তাই হয়, অথবা আমরা পি আর এর অনুপাত যা হবে কিউ এস তার অনুপাত যেন একই রকম হয়, এটা মনে রাখবো। আর দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় মনে রাখবো, সেটি হলো এই যে রোধগুলো আছে এই রোধগুলোর মধ্যে এস এটা অজানা রোধ, আর তার মধ্যে কোনো একটি রোধ সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। ঠিক আছে, তো আমরা বিষয়টি আরেকটু পরে আরো ভালোভাবে বুঝতে পারবো যে অজানা রোধ নির্ণয় করার জন্য একটি রোধকে পরিবর্তনশীল কেন রাখতে হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে হুইটস্টোন ব্রিজ বানাবো, এই হুইটস্টোন ব্রিজ বা এরকম বর্তনীগুলোর ক্ষেত্রে আমরা একটা টপিক একটু জেনে রাখবো, সেটি হচ্ছে প্রতিসম ব্রিজ আর একটা হচ্ছে অপ্রতিসম ব্রিজ। আমরা হুইটস্টোন ব্রিজ যেটা পড়ি এখানে সেটা আসলে প্রতিসম ব্রিজ। আমি অলরেডি কিন্তু আপনাদের বলেছি যে রোধগুলো আমরা ইউজ করব পি কিউ আর এস এদের রেশিওটা সমান থাকবে, তার মানে এটাকে আমরা বলছি প্রতিসম। ওকে ফাইন, তাহলে আমরা প্রতিসমর শর্তগুলো বা প্রতিসম কখন বলি সেটা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ব্যবহৃত রোধগুলোর অনুপাত সমান, এটা আমি আগেই বলেছি, ব্যবহৃত রোধগুলোর অনুপাত সমান হবে, এটাকে আমরা নাল ডিফ্লেকশন নীতি বলে থাকি। আচ্ছা, যখন এই রোধগুলোর অনুপাত সমান হবে তখন আইজি অর্থাৎ এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িৎ প্রবাহের পরিমাণ হবে 0। আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, স্যার এই বাহুগুলোর অনুপাত সমান হলে আইজি কেন 0 হবে? এটার উত্তরে আমরা একটু পরেই আসব। আচ্ছা, এরপরে আমরা বলছি যে যে চিত্রটি আমরা এঁকেছি এখানে এই যে বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব অর্থাৎ ভিবি ইকুয়াল টু ভিডি, অর্থাৎ বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভিবি অর্থাৎ ভিডি এই দুই প্রান্তের বিভব পার্থক্য আসলে থাকবে না, আর বিভব পার্থক্য থাকবে না বলেই এই আইজি এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। আমরা ম্যাথমেটিক্যালি একটু পরে সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, আর আমরা লাস্টে যে কথাটা বলেছিলাম সেটা হলো যে ব্যবহৃত রোধগুলোর অনুপাত সমান হবে। আমরা এখানে বর্তনীতে বলতে চাই পি আর, অর্থাৎ যদি আমি পি এবং আর এই দুই রোধের অনুপাত, এই জন্য এই দুটোকে আমি একই কালার রেড রেখেছি, আর কিউ এস এটাকে আমরা ব্লু রেখেছি, এদের অনুপাত আমরা সমান রাখার চেষ্টা করব বা সমান রাখতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটাকে আমরা প্রতিসম সেতু বলতে পারবো। ওকে, তাহলে অপ্রতিসম এর উল্টাগুলো হলে অপ্রতিসম। যখন এই ব্রিজ বা এই হুইটস্টোন ব্রিজকে প্রতিসম রাখা হয় অর্থাৎ এদের অনুপাত যখন 1 হয়, আপনাদের মনে রাখতে হবে এই সেতুটা সবথেকে বেশি সেন্সিটিভ থাকে, অর্থাৎ আমাদের কাজটা ও বেশি মানে সঠিকভাবে ও করে দিতে পারবে। আর অপ্রতিসম অর্থাৎ এই দুই প্রান্তের অর্থাৎ বি আর ডি প্রান্তের বিভব পার্থক্য সমান হবে না, অর্থাৎ আইজি এর ভেতর দিয়ে অর্থাৎ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং যেহেতু বিভব পার্থক্য সমান হবে না অর্থাৎ বিডি এবং ভিবি মাইনাস ভিডি যদি সমান না হয় তাহলে ভিবি ইকুয়াল টু ভিডি এটাও হতে পারবে না। ঠিক আছে, আর আমরা মনে রাখবো যখন এই ব্রিজটি অপ্রতিসম আপনি তো কি করে বুঝবেন? আপনি যখন রিডিং বা অজানা রোধটি নির্ণয় করতে চাইবেন তখন সেই রিডিংটা ভুল আসবে, এবং যদি এই যে পি আর এবং কিউ এস এদের অনুপাত যদি 1-এর চেয়ে কম হয় তাহলে আসলে এই বর্তনীটার সেন্সিটিভিটি আরও কমে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোঝার চেষ্টা করেছি যে হুইটস্টোন ব্রিজ আসলে কিভাবে তৈরি, তাতে কি কি উপাদান থাকে, আচ্ছা এটা কি কাজে লাগে, এবং আমরা এখানে নাল ডিফ্লেকশন বা প্রতিসম সেতু এই শর্তে এটা প্রমাণ করব বা এটা তৈরি করা হয়েছে। আমরা এখন ভিন্ন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব আসলে ঘটনাটা কি। তাহলে আমরা একটা চিত্র আঁকাই। চিত্রটা খানিকটা এরকম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিচ্ছি আমাদের হাতে এরকম একটি বর্তনী বা সার্কিট আছে, তাহলে আমরা এর এখানে একটি তড়িৎ উৎস লাগিয়ে দিতে পারি। এই
আচ্ছা আমি যদি এখন আপনাদের এই বর্তনীটার কিছু তুল্য রোধ দিয়ে দিই, মনে করেন 5 ওহম, এটা হচ্ছে 1 ওহম। ওকে, আচ্ছা আমরা যদি এটা 10 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আমরা যদি এখন এই যে বর্তনীটা এঁকেছি এর তুল্যরোধ বের করতে বলি, তাহলে তো আপনারা খুব সহজেই এই বর্তনীটার তুল্যরোধ বের করে ফেলবেন। আপনারা কি করবেন? আপনারা বলবেন 5 আর 10 এটা আছে সিরিজ, তাহলে এটা যদি সিরিজ করি তাহলে এটা 15 হবে। তার মানে আপনারা যদি এর তুল্যরোধ বের করতে চান খুব ইজিলি এর তুল্যরোধ বের করে ফেলতে পারবেন। এর তুল্যরোধ এরকম চিত্রটা হবে, আসলে খুব সোজা। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এরকম চিত্রটা বের করতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 15 ওহম আর এটা হয়ে যাবে হচ্ছে 3 ওহম। তাহলে এটা 9 ভোল্ট আছে আমাদের দেওয়া, মনে করেন। তাহলে আমরা যদি এর পরবর্তীতে আবার এটার তুল্যরোধ বের করতে চাই, তাহলে এটার তুল্যরোধ বের করলে আমরা, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 15 এবং 3 এটা সমান্তরালে আছে, তাহলে 15 আর 3 এটার যদি আপনারা সমান্তরাল বের করেন তাহলে খুব সহজেই আপনারা এটা সমান্তরাল বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটার তুল্যরোধ কত হবে? এটার তুল্যরোধ হবে হচ্ছে 45/18, এটার তুল্যরোধ হবে হচ্ছে 45/18 ওহম। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই এটার তুল্যরোধ বের করা যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই বিন্দুতে এবং এই বিন্দুতে একটি রোধ সংযুক্ত করে দেই। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? ঠিক আছে, আচ্ছা তার মানে এর ভেতর দিয়ে তাহলে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে? ওকে, আচ্ছা এখন আমরা এই যে চিত্রটা চিন্তা করছি, এইটা কিন্তু একটা হুইটস্টোন ব্রিজ। প্রিয় শিক্ষার্থীরা আপনারা বলতে পারেন কেন বা কিভাবে এটা হুইটস্টোন ব্রিজ? আমরা বলেছিলাম যে আমরা যে রোধগুলো ব্যবহার করব তাদের রেশিও বা অনুপাত সমান থাকবে। দেখেন 5, 10 এদের অনুপাত যদি আমি করি তাহলে 1:2, নিচে খেয়াল করেন 1:2। এবং আমরা বলেছিলাম যে এই চারটা রোধের মধ্যে একটি গ্যালভানোমিটার ব্রিজ হিসাবে বা সেতু হিসাবে কাজ করবে। তাহলে এখানে গ্যালভানোমিটার তো একটা রেজিস্ট্যান্স, তাহলে এখানে এই যে রোধটি আমরা ব্যবহার করেছি এই রোধটি কিন্তু আসলে সেই সেতু হিসাবে কাজ করছে। তার মানে এটা একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা হুইটস্টোন ব্রিজ আঁকার জন্য, আচ্ছা এখন প্রবলেম হচ্ছে এটা আমরা কিভাবে সলভ করব? ঠিক আছে, এই সলভটা আমরা আসলে শিখতে চাই, আজকের ক্লাসের উদ্দেশ্য এটা। আচ্ছা আমরা আরেকটা হুইটস্টোন ব্রিজের চিত্র আঁকাবার চেষ্টা করি। যেভাবে চৌকাকৃতির আমরা আঁকাই, আমরা এটা সেভাবে আঁকাবো। আচ্ছা আমরা ভাবলাম এটা একটা হুইটস্টোন ব্রিজ। আচ্ছা এই হুইটস্টোন ব্রিজের এই প্রান্তে একটা কোষ লাগানো আছে, আর এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সবাই একটু বোঝার চেষ্টা করি। এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্স হচ্ছে এরকম 1, 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 12। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই প্রান্তে আর এই প্রান্তে একটি রোধ সংযুক্ত করি, আচ্ছা আপনারা কি বলতে পারবেন এই বর্তনীটা কি হুইটস্টোন ব্রিজ হবে? প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে খেয়াল করেন, হুইটস্টোন ব্রিজ বোঝার জন্য আমরা বলেছিলাম রোধগুলোর অনুপাত কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রোধটার নাম সেই পি, এই রোধটার নাম হচ্ছে কিউ, এটার নাম হচ্ছে আর, এটার নাম হচ্ছে এস। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি কিউ অর্থাৎ এদের অনুপাত, পি আর কিউ এর অনুপাত আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1/4। অতএব আমরা এটা পাচ্ছি হচ্ছে 1:4। আচ্ছা যদি আমরা এটাকে চিন্তা করতাম যে আমরা R/S, তাহলে আমরা এখানে পাচ্ছি R মানে হচ্ছে 3, S মানে হচ্ছে 12, তার মানে আমরা এখানে লিখতে পারি 1:4।
আচ্ছা, আপনারা এটা দেখে আপনাদের খুব মন ভালো হয়ে গেছে যে আমরা এখানে যে অনুপাতটা পাচ্ছি এই অনুপাতটা 1:4, তার মানে এটা একটা হুইটস্টোন ব্রিজ। কিন্তু আলোচনাটা হচ্ছে এখানে যে ব্রিজটি সংযুক্ত আছে সেই ব্রিজটি সংযুক্ত আছে যে রোধ, সেই রোধটা আসলে যদি আমি এটা বলি 1 ওহম, তাহলে এই রোধটা কি সঠিকভাবে সংযুক্ত আছে? তার মানে এটা কিন্তু আসলে প্রতিসম না। এটা প্রতিসম না কেন? কারণ এখানে যে ব্রিজটি সেটা সঠিক সংযোগ নাই। তাহলে কি হতো যদি এই যে রোধটা আমরা ব্যবহার করেছি ব্রিজ হিসাবে, এটা আসলে এই প্রান্ত থেকে এই প্রান্তে সংযোগ হবে, তাহলে এইটা হতো আসলে সঠিক সংযোগ। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এটা সঠিক সংযোগ না কেন? কারণ আমি যদি এই দুই প্রান্তে এটা সংযুক্ত করি তাহলে তো আমরা 1 আর 4 সিরিজ, 3 আর 12 সিরিজ, বাকি তিনটা সমান্তরাল। তার মানে আমি বলতে যাচ্ছি যে রেড কালারের রেজিস্ট্যান্সটা আমরা এখানে ইউজ করেছি, এই রেজিস্ট্যান্সটা যদি এই বিন্দু আর এই বিন্দুতে সংযুক্ত থাকে তাহলে তো এই বর্তনীটা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। এবং অবশ্যই এখানে কারেন্ট I1, এটা I2, এটা I3 তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে তো এই রোধের ভিতর দিয়ে তখন কারেন্ট শূন্য হবে না। তার মানে এটা ব্যালেন্স ব্রিজ না। ওকে, তার মানে রেশিও সমান কিন্তু এর রোধের সংযোগ ভুল, তাহলে এটা কি হতে পারবে না? এটা হুইটস্টোন ব্রিজ হতে পারবে না। হুইটস্টোন ব্রিজ হতে গেলে এই রোধটা আসলে এই প্রান্তে আর এই প্রান্তে যুক্ত থাকতে হবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা একটু হুইটস্টোন ব্রিজ আঁকার চেষ্টা করছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা এইটা একটু খেয়াল করি, এইটার এখানে কোষ লাগানো আছে। ওকে ফাইন, আমরা এটাকে বলতেছি 3:, আমরা এখানে যে রোধগুলো ইউজ করছি সেটা 5:15 আর এটা হচ্ছে 30:10 সে। ওকে, আচ্ছা তাহলে আমরা এই চারটা রোধ এখানে ইউজ করেছি এবং আমরা এখানে একটি রোধ ইউজ করেছি। আপনাদের তো মন ভালো হয়ে গেছে দেখেই যে এখন রোধের সংযোগটি ঠিক আছে, তার মানে এটা ভারসাম্য নীতি মেনে চলে বা এটা প্রতিসম সেতু বা হুইটস্টোন ব্রিজ। আসলে এটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ এখানে খেয়াল করবেন, আমি যদি এখানে PQ বের করতে চাই তাহলে P/Q যদি আমি বের করি তাহলে এটা হচ্ছে 5/15, তার মানে এটা আমরা বলতে পারি 1:3। আর যদি আমি RS চিন্তা করি তাহলে RS যদি আমি চিন্তা করি তাহলে আমি পাবো হচ্ছে, আচ্ছা তার মানে আমি এখানে বিবেচনা করছি এটা P, এটা Q আর এটা হচ্ছে R, এটা হচ্ছে S, তার মানে এটা হচ্ছে 30, এটা হচ্ছে 10, তার মানে আমি পাবো হচ্ছে 3:1। আমি আগে বলেছিলাম অনুপাতগুলো আসলে এরকম সমান হবে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি অনুপাতগুলো সমান নয়। একটা হচ্ছে 1:3, একটা হচ্ছে 3:1। সব সংযোগ সঠিক বাট অনুপাত ঠিক নাই, তাহলে এগুলো কি হবে না? এগুলো অবশ্যই হুইটস্টোন ব্রিজ হবে না। হুইটস্টোন ব্রিজ হতে গেলে ব্রিজ যেটি অর্থাৎ সেতু হিসাবে যে গ্যালভানোমিটার বা রেজিস্ট্যান্সটি আমরা ইউজ করব সেটি অবশ্যই সংযোগটা তার ঠিক থাকতে হবে, অর্থাৎ যে প্রান্তে কোষ লাগানো থাকবে তার বিপরীত দুই প্রান্তে ওই রোধটি ইউজ থাকতে হবে বা সংযুক্ত থাকতে হবে। ওকে, এবং সেই সাথে সাথে ওদের রেশিওগুলো, ওদের রোধের অনুপাতগুলো সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তাহলে আমরা হুইটস্টোন ব্রিজ তৈরি করার নিয়ম বুঝতে পেরেছি। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল I=0 হয় কেন? I=0 হয় কেন? তার মানে আমরা বলতেছি যদি এটাকে হুইটস্টোন ব্রিজ হতে হয় তাহলে এই যে রোধটি আমি এখানে সংযোগ দিয়েছি, তার মানে কোষ যে প্রান্তে লাগানো আছে সেই প্রান্তে কিন্তু আমরা সংযোগ দেইনি, আমরা অন্য দুই প্রান্তে সংযোগ দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় চিত্রে প্রথম যে রেজিস্ট্যান্সটি ছিল রেড সেটাকে আমরা সংযোগ দিয়েছি দেখেন যে দুই প্রান্তে কোষ দেওয়া আছে সেই দুই প্রান্তে, এই জন্য সেটা হুইটস্টোন ব্রিজ হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা যখন এই সংযোগটা ঠিক করে দিয়েছি অর্থাৎ ব্ল্যাক যে রোধটি এখানে ইউজ করেছি সেটা কোষ যে দুই প্রান্তে নাই সেই দুই প্রান্তে ইউজ করেছি, তার মানে সেটা তখন হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে। এখানে আমরা দেখছি এই যে সেতু যে
সংযোগটি মানে রোধটি আছে সেই রোধটির সংযোগ ঠিক আছে, বা তাদের অনুপাত বা রেশিও ঠিক নাই, তার মানে সেটি হুইটস্টোন ব্রিজ নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে ব্রিজ যে রোধটি আমরা ইউজ করি তার ভিতর দিয়ে কারেন্ট I = 0 কেন হয়? অলরেডি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। শূন্য হওয়ার কারণ হচ্ছে ওই দুটি রোধ যে বিন্দুতে সংযুক্ত থাকে, অর্থাৎ আমরা মনে করলাম এই বিন্দুটা হচ্ছে পি, না এই বিন্দুটা মনে করেন ই, আর এই বিন্দুটা মনে করেন এফ। তাহলে ই আর এফ এই দুই প্রান্তে আমি এই ব্রিজটি ব্যবহার করেছি। তো এই ব্রিজটির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য যদি হইতে হয় তাহলে ভিই এবং ভিএফ এটা আসলে ইকুয়াল হইতে হবে। এটা ইকুয়াল হলে কি হবে? এটা ইকুয়াল হলে ভিই মাইনাস ভিএফ = 0 হয়ে যাবে। আর এটা যখন 0 হবে তখন ওর ভিতর দিয়ে আই থাকবে না, কারণ বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ থাকে না। আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করব, ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করব, তাহলে ই আর এফ অর্থাৎ ভিই আর ভিএফ আসলে কি সেম হয় এই চিত্র থেকে? বা এরকম যদি অনুপাতগুলো একই হয় এবং একটা ব্রিজ বা একটা রোধ যদি এখানে এরকমভাবে সংযুক্ত হয়, তাহলে যে দুই প্রান্তে আমি সংযুক্ত করেছি, যে দুই প্রান্তে কোষ আছে, তার অন্য দুই প্রান্তে যেখানে আমি ব্রিজটি লাগিয়েছি সেখানে ই আর এফ আমি এখানে ধরেছি, এই দুই প্রান্তের বিভব কি আসলে সমান হয় কিনা এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বর্তনীটা আমরা এই বর্তনীটার একটা সিরিজ বর্তনী এখানে তৈরি করেছি, তারপরে এইটাকে ভেঙে আমরা একটা তুল্যরোধ বের করেছি, যে তুল্যরোধকে আমরা বলছি 45/18। ওকে, এই 5 আর 10 সিরিজ 15, 1 আর 2 সিরিজ 3, 15 and 3 এটা হচ্ছে প্যারালাল। আর প্যারালালের যে যদি আমরা তুল্যরোধ বের করি তাহলে সেটা 45/18, এটা আমরা মনে রাখার চেষ্টা করছি। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে কাজটা আমরা করতে চাই সেটি হলো আমরা টোটাল বিদ্যুৎ প্রবাহ বের করতে চাই, যে টোটাল বিদ্যুৎ প্রবাহ কত। তাহলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে V/R, তাহলে V হচ্ছে 9, ওকে, আর হচ্ছে কত? আর হচ্ছে 45/18। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 9 × 18/45। আপনারা একটু ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। যদি আপনারা এটা ক্যালকুলেটর ব্যবহার করেন তাহলে আই থিঙ্ক এটার যে উত্তর আসবে সেই উত্তর আসবে হচ্ছে 3.6 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে এটা হচ্ছে মূল তড়িৎ প্রবাহ। আচ্ছা, আমরা বের করতে চাই এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এই যে কোষটি আছে, এই কোষটি হচ্ছে 9 ভোল্ট, আর 9 ভোল্টের সাথে 9 ভোল্টের যে প্লাস প্রান্ত, এই প্লাস প্রান্তের সাথে আসলে এই প্রান্তটি যুক্ত আছে, অর্থাৎ এই প্রান্তের এই বিন্দুতেও সেটা 9 ভোল্ট, এই বিন্দুতেও সেটা 9 ভোল্ট, অর্থাৎ এই প্রান্ত 5 ওহমের প্রথম প্রান্ত তার বিভব হচ্ছে 9 ভোল্ট, আর দ্বিতীয় প্রান্ত তার বিভব হচ্ছে 9 ভোল্ট। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা এই প্রান্তের নাম দিলাম এ, এই প্রান্তের নাম দিলাম হচ্ছে বি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আপনারা একটু চিন্তা করেন, যদি আমি এখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই, অর্থাৎ ই প্রান্তের বিভব বের করতে চাই, তার মানে আমরা লিখতে পারি VA মাইনাস VE = I × R। আমরা জানি বিভব পার্থক্য, তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ এবং ওই প্রান্তের রোধ, তাদের গুণফল V = IR, ওহমের সূত্র থেকে আমরা জানি। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে VA এটা আমাদের কাছে 9। VA 9 কেন? কারণ এই এ বিন্দুটা আর বি বিন্দুটা দুটোই প্লাসের সাথে যুক্ত, ফলে 5 ওহমের এ প্রান্তের বিভব যেমন 9 ভোল্ট, 1 ওহমের বি প্রান্তের বিভব তেমন 9 ভোল্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে VE। আচ্ছা, I মানে হচ্ছে 3.6 ইন্টু আর মানে হচ্ছে 5। ওকে ফাইন। আর মানে যদি 5 হয় তাহলে আমরা এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা কিন্তু এটা সঠিক করিনি, কেননা এখানে কিন্তু 3.6 এটা হচ্ছে না। 3.6 স্যার কেন হচ্ছে না? 3.6 হচ্ছে না, তার মূল কারণটা হচ্ছে আমরা এই যে বি বিন্দুতে আসার পরে কারেন্ট তো এই দিকে এবং এই দিকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিভাবে হবে?
আচ্ছা, তার একটা সমাধান আছে। তার সমাধানটা হচ্ছে আমরা এই যে কারেন্টটা এখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এই কারেন্টটা কতটুকু যাচ্ছে, অর্থাৎ এখান দিয়ে যে আই যাচ্ছে সেই আই এখান থেকে I1 আর এখান থেকে I2 দুই পথে ভাগ হয়ে গেল। তাহলে I1 যদি আমি বের করতে চাই, তার মানে এখানে কিন্তু আবার I হবে না, এখানে হবে I1। আমরা জানি কোনো একটা রোধের কোনো একটা, মনে করেন এটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। যদি আমি এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই, অর্থাৎ VAB ইকুয়াল টু হচ্ছে I ইন্টু R, তার মানে আমাকে মনে রাখতে হবে এই I মানে এই রোধের ভিতর দিয়ে কতটুকু যাচ্ছে কারেন্ট, সেই I। এখন প্রশ্ন হলো, আমি এখানে মূল I বের করেছি, মূল I হচ্ছে 3.6 অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন হলো মূল I এটা কি 5 ওহমের ভেতর দিয়ে যাচ্ছে কিনা, মূল তড়িৎ প্রবাহ এইটা কি 5 ওহম রোধের ভেতর দিয়ে যাচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা, যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই বিন্দুতে আসার পর I1 এবং I2 এটা কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখন I1 আমাকে নির্ণয় করতে যদি হয়, তাহলে I ইকুয়াল টু V বাই R। তাহলে V মানে হচ্ছে 9 ভোল্ট আর R মানে হচ্ছে 15। যদি আপনি এটা নির্ণয় করার চেষ্টা করেন তাহলে এটা হবে 0.6 অ্যাম্পিয়ার। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বর্তনীটা এখানে ব্যবহার করেছি এই পথে I1 আর এই পথে I2 বের করার জন্য। তাহলে I1 মানে হচ্ছে 9/15.6, তার মানে এখানে কিন্তু হবে আসলে 0.6। ওকে, আচ্ছা, তারপরে আপনারা একটু খেয়াল করার চেষ্টা করেন। তাহলে যদি এটা আমি এখন ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার কাছে কি হবে? আমার কাছে এটা হবে হচ্ছে VE ইকুয়াল টু, অর্থাৎ আমি BE বিন্দুর V বের করব, তাহলে এটা আমরা পাচ্ছি 9 - 3 ইকুয়াল টু 6 ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এ যে মানে বিন্দুটা ছিল, এ বিন্দুটার বিভব তো আমরা 9 ভোল্ট পেয়েছি, আর এ বিন্দুটার বিভব যদি 9 ভোল্ট হয় তাহলে VA মানে হচ্ছে 9, আর VE, এই VE আমরা বের করব, আর I1 আর এটা আমরা পেয়েছি হচ্ছে এত। তাহলে আমরা এখানে যে বিষয়টি বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে VE প্রান্তের বিভব পেয়েছি 6 ভোল্ট। আচ্ছা, এবার যদি আমি VF বের করতে চাই তাহলে VB মাইনাস VF ইকুয়াল টু I2 ইন্টু R। প্রিয় শিক্ষার্থীরা, VB মানে হচ্ছে 9, VF আমরা বের করব, I2 মানে কত? আচ্ছা, I2 আমরা যদি বের করতে চাই তাহলে I2 ইকুয়াল টু হবে হচ্ছে V বাই R। তাহলে V মানে হচ্ছে 9 আর R মানে হচ্ছে 1। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা খুব সহজেই বুঝে গেছি এই I2 এর পরিমাণ হবে হচ্ছে 9 অ্যাম্পিয়ার। ওকে, যদি 9 অ্যাম্পিয়ার হয় তাহলে আমরা এখানে 9 ইন্টু R এর মান পাচ্ছি এখানে R মানে হচ্ছে 3, আমরা এইটা ব্যবহার করব, R মানে হচ্ছে 3। তাহলে যদি আমরা এটা 3 ব্যবহার করি তাহলে এখানে আসলে বিদ্যুৎ প্রবাহ হবে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি I2 মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার ইন্টু R মানে হচ্ছে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 9 মাইনাস VF ইকুয়াল টু পাচ্ছি 3। অতএব VF ইকুয়াল টু আমরা পাচ্ছি 9 মাইনাস 3 ইকুয়াল টু 6 ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কাজটি এখানে করেছি, আমি আবার একটু বলি, আমি I2 বের করার জন্য এই বর্তনীটা ইউজ করেছি, কারণ আমি এখান থেকে যে কারেন্ট আসছে সেই কারেন্টটা ছিল হচ্ছে I মানে মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহ এসে এই পথ থেকে I1 এবং I2 বিন্দুতে কারেন্টটা ভাগ হয়ে গেছে। তাহলে এইখানে দেখেন 5 আর 10 15, এটা লেখা যা 5 আর 10 আলাদা লেখাও তাই। এখানে দেখেন 1 আর 2 3, এখানে একসাথে 3 লেখা, কারণ 1 আর 2 সিরিজে আসছে। তাহলে 3 লেখা আর 1 আর 2 আলাদা আলাদা লেখা, এটা একই কথা। তাহলে সেই কারণে আমি I1 বের করার সময় নিচে R 15 লিখেছি, I2 বের করার সময় নিচে R 3 লিখেছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি VE এটা হচ্ছে 6, VF এটা হচ্ছে 6 ভোল্ট।
তাহলে বাচ্চারা আমরা যখন হুইটস্টোন ব্রিজ তৈরি করি তখন দুটো জিনিস খেয়াল রাখবো, সেটা হলো আমরা যে রোধগুলো ইউজ করব তাদের অনুপাত যেন ধ্রুব থাকে এবং যে ব্রিজটি আমরা ব্যবহার করব সেই ব্রিজটি যে দুই পাশে কোষ সংযুক্ত করা আছে সেই দুই পাশে নয়, তার অপর দুই বিন্দুতে আমরা সেই ব্রিজটি ব্যবহার করব এবং ওই দুই বিন্দুর বিভব সমান হওয়ার কারণে তাদের বিভব পার্থক্য সমান হবে, যার জন্য ওই বৃষ্টির ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, যেটাকে আমরা নাল ডিফ্লেকশন বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে প্রতিসম সেতু। তাহলে এখন আমরা যে কাজটি করতে চাই সেটি হলো আমরা একটি সার্কিট তৈরি করতে চাই এবং সেখান থেকে কিভাবে অজানা রোধ বের করার সিস্টেম সেটা আমরা বুঝতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সার্কিটটা আমরা মুছে দিচ্ছি। আমরা এখন যে কাজটি করতে চাই আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। আমরা একটা বর্তনী মনে করেন ব্যবহার করলাম। এই বর্তনীতে একটি রোধ আছে যার নাম হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি রোধ আছে যে রোধটি আমরা জানি না কত। ওকে, আমি এই রোধটিতে একটি জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়ে রাখলাম আর আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই অজানা এক্স রোধ। ওকে, আচ্ছা, আমরা এবার এখানে একটি রোধ ইউজ করেছি যার মান হচ্ছে 1। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সেই আমাদের ব্রিজটা আমরা ইউজ করছি আর এখানে যে রোধটি আমরা ব্যবহার করছি এই রোধটি কিন্তু একটি পরিবর্তনশীল রোধ। প্রিয় শিক্ষার্থীরা, পরিবর্তনশীল রোধ মানে কি এটা কিন্তু আমরা সবাই জানি, যে রোধের মান চেঞ্জ করা যায়। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনি একটুখানি খেয়াল করেন, আমি এই রোধটার মান চেঞ্জ করব। তো এই রোধটার মান আমি চেঞ্জ করব, চেঞ্জ করতে করতে আমি দেখব যে এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ I = 0 হচ্ছে কখন। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এর অনুপাত করতে চাই তো মনে করেন এমন হলো, মনে করেন এখানে আমি দেখলাম যে এই যে রোধটা পরিবর্তনশীল রোধ যেটাকে আমরা R বলছিলাম, এই পরিবর্তনশীল রোধ মনে করেন আমি পেলাম যখন 7 ওহম, অর্থাৎ R = 7 ওহম হলে আমি পাচ্ছি I = 0। তার মানে হচ্ছে Ig = 0। তার মানে এই যে রেজিস্ট্যান্সটা আমরা ব্যবহার করেছি এটা তো আমরা গ্যালভানোমিটার ব্যবহার করব, তাহলে এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I = 0। কখন? যখন আমি এই পরিবর্তনশীল রোধটা ব্যবহার করছি 7। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে এই রোধ এবং এই রোধ, এই দুটি রোধের ভেতরে অনুপাত হচ্ছে 1:7। এখন আপনি চিন্তা করেন এই রোধটার মান হচ্ছে 5, তাহলে উপরেও আমাকে এখানে এমন একটা রোধ বসাতে হবে বা আমি এমন একটা রোধ পাবো যে রোধের জন্য এই দুটো রোধের অনুপাত 1:7 হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটা দেখেন 35 ওহম হবে। তার মানে আমরা যে পরিবর্তনশীল রোধটা এখানে ইউজ করেছি সেই পরিবর্তনশীল রোধের মান চেঞ্জ করে বারবার আমরা দেখতেছি I = 0 কখন হচ্ছে, অর্থাৎ এখানে কত রোধ বসালে I = 0 হয়। আমরা দেখলাম, ধরে নিলাম যে R = 7 হলে Ig = 0 হয়, অর্থাৎ এই যে ব্রিজ, এই ব্রিজের ভিতরে তড়িৎ প্রবাহ 0 হয়। আমরা তো আগেই বলেছি যে Ig = 0 হতে হবে এবং যে রোধগুলো আমরা ব্যবহার করব সেই রোধগুলোর অনুপাত, অর্থাৎ ব্যবহৃত রোধগুলোর অনুপাত এটা সমান হতে হবে। এটা তো আমি আগেই বলেছি। তাহলে Ig = 0 হবে আর ব্যবহৃত রোধগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি R = যখন 7 হচ্ছে তখন I = 0 হচ্ছে। তখন আমি দেখলাম যে নিচের যে দুটি রোধ আমি এখানে ইউজ করেছি, তো এই দুটি রোধের অনুপাত হচ্ছে 1:7। তাহলে উপরের একটা রোধকে আমি 5 ধরেছিলাম, তাহলে এই রোধটা ধরতে হবে আমার 35। তার মানে 5/35 এটা যদি হয় তাহলে সেটা 1/7, তার মানে 1:7 হবে। তার মানে দেখেন আমাদের কি এই 35 এটা কি বলা ছিল? এটা ছিল অজানা, কিন্তু আমরা পরিবর্তনশীল রোধ এবং অপর দুই রোধ এবং এর ভিতর দিয়ে I0 এই শর্তগুলো ব্যবহার করে এখানে অজানা রোধটির মান 35 সেটা কিন্তু শিখে গিয়েছি। ওকে, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে অজানা রোধ কিভাবে পরিমাপ করতে হয়। আচ্ছা, এখন আমরা এই যে আমরা হুইটস্টোন ব্রিজ বলতেছি, এই হুইটস্টোন ব্রিজ কি শুধুমাত্র এই 4টা রোধ দিয়ে হবে? আমরা অন্য একটা বর্তনী একটু দেখার চেষ্টা করি যে সেগুলো রেশিওগুলো ইকুয়াল করে
তার ভেতর দিয়ে বা ব্রিজ বা সেতু ব্যবহার করে বা রোধ ব্যবহার করে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ জিরো করে আমরা হুইটস্টোন ব্রিজ বানাতে পারি কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এখন 3টা রোধ ইউজ করছি। খেয়াল করেন, এই 3টা রোধের একটি হচ্ছে 5, একটি হচ্ছে 10, একটি হচ্ছে 25। ওকে, তাহলে আমরা নিচে ঠিক 3টি রোধ ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, এই 3টা রোধের মান এমনভাবে আমাকে ইউজ করতে হবে যেন উপরের রেশিওগুলো মনে করেন এটা যদি 1:2:5, তাহলে এখানে আমরা এটার মান 1, এটার মান 2, এটার মান 5। তাহলে এই 3টা রোধ আর এই 3টা রোধের অনুপাত দেখেন তো কি হয়ে গেল। যদি আপনি এভাবে মানে এই 5, 10, 25 এদের অনুপাত করেন, আবার যদি আপনি এরকম করেন 5/1, দেখেন আমরা যদি এভাবে করি 5/1, আমরা যদি এরপরে 10/2 তার মানেও 5/1, আমরা যদি এরপর 25/5 তার মানেও আসলে এটা 5/1। তার মানে আমি যেভাবেই এদের অনুপাতগুলো বের করি না কেন, অনুপাতগুলো কিন্তু সেম হচ্ছে 5/1। ওকে, ফাইন। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি একটা কোষ এখান থেকে এখানে সংযোগ করেছি। আমি যখন এখান থেকে এখানে কোষ সংযোগ করেছি, তাহলে কোষের সংযোগও ঠিক আছে। তাহলে কোষ যেখানে যেখানে নাই, আমাকে এখন সেখানে সেখানে ব্রিজ লাগাতে হবে। তার মানে আমি এখানে একটা রোধ লাগাচ্ছি। ওকে, আমি এখানে একটা রোধ লাগাচ্ছি। তাহলে এই যে বর্তনীটা আমি আঁকলাম, এই বর্তনীটাও কিন্তু একটা ব্যালান্স বর্তনী। ঠিক আছে, ব্যালান্স কেন? কারণ এদের রেশিও ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্যালান্স হতে গেলে তাদের রেশিও ইকুয়াল হতে হয়, আর রেশিও ইকুয়াল হলে তাদের যে মধ্যে যে ব্রিজগুলো ব্যবহার করা হয় তাদের ভিতর দিয়ে I=0 হয়, I=0 হয়। আমরা ম্যাথমেটিক্যালি সেটা প্রমাণ করেছি। ওকে, আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবেও কিন্তু একটি বর্তনী তৈরি করতে পারি, যেটাকে আমরা হুইটস্টোন ব্রিজ বলতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সেই হুইটস্টোন ব্রিজের মূল যে সমীকরণ, কাঙ্ক্ষিত যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা পড়তে চাই। আচ্ছা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা হুইটস্টোন ব্রিজ পড়ার জন্য আমাদেরকে প্রথমে একটি বর্তনী আঁকার চেষ্টা করতে হবে আসলে। তো বর্তনীগুলো আমরা যখন খাতা কলমে নোট করতাম তখন বিভিন্ন রং ইউজ করতাম। তো আমরা একটু চেষ্টা করব খুব সুন্দরভাবে এই বর্তনীগুলো তৈরি করার। আপনি যত রুচিশীল হবেন, নিঃসন্দেহে আপনার পড়ালেখা তত সুন্দর গোছানো হবে, এটাই বাস্তব, এটাই সত্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরও দুটো রোধ চিন্তা করছি, এখানে আরও একটি রোধ আছে। ওকে, আমরা চিন্তা করছি এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি। ওকে, আচ্ছা আমরা এখন কি করছি, আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে পি, আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কিউ। আমরা এই দুই বিন্দু অর্থাৎ বি আর ডি, আমরা এখানে একটা গ্যালভানোমিটার ইউজ করেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে উৎসটা এখন ইউজ করব এখানে, সেই উৎসটার যদি সুইচ আমরা অন করি তাহলে এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। এই বিদ্যুৎ প্রবাহ আমি ভাবলাম এখানে এসে I1 এবং এই পথে এই বিদ্যুৎ প্রবাহ I2 ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এইখান দিয়ে সেই বিদ্যুৎ প্রবাহ I3 হচ্ছে। ওকে, এই যে গ্যালভানোমিটার, এর ভেতর দিয়ে IG পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এই I2 পরিমাণ কারেন্ট এসে এই এস এর ভেতর দিয়ে যাবে, এই জন্য এটাকে আমরা I4 চিন্তা করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা হুইটস্টোন ব্রিজ এখানে তৈরি করেছি এবং এই হুইটস্টোন ব্রিজের IG এটা কিন্তু 0। আমরা একটু এখানে লিখে রাখি, IG হচ্ছে 0।
আচ্ছা আইজি শূন্য আমরা আসলে প্রমাণ করব রোধগুলোর অনুপাতও আসলে সেখানে সমান হয় কি না। আচ্ছা তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে বি বিন্দুতে আমরা কারশফ সূত্র কারশফের সূত্র প্রয়োগ করব। তাহলে যদি আমরা এখানে কারশফের সূত্র প্রয়োগ করি তাহলে আপনারা একটুখানি খেয়াল করেন, আমরা এখানে I3 অর্থাৎ যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা হবে আসলে I1 মাইনাস IG। প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, সবাই একটু খেয়াল করেন। এখানে যে I পরিমাণ কারেন্ট অর্থাৎ এইখান থেকে যে I1 কারেন্টটা ভাগ হয়ে গেল, বি বিন্দুতে যখন I1 কারেন্ট আসবে তার ভেতরে কিছু কারেন্ট IG আর কিছু কারেন্ট I3 ভাগ হয়ে যাবে। তার মানে I3 এর মান আসলে কত? I3 এর মান হচ্ছে I1 থেকে IG এতটুকু বাদ, কারণ বি বিন্দুতে এসে I1 ভাগ হয়ে গেছে অর্থাৎ এই পথে সে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে গেছে, তার পরিমাণ IG। তাহলে I1 থেকে IG বিয়োগ করলেই আমি আসলে I3 পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি I3 ইকুয়াল টু I1 মাইনাস 0। তাহলে আমরা এখানে I3 ইকুয়াল টু I1 এটা পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি আমরা ডি বিন্দুতে কারশফ ল বিবেচনা করি তাহলে ডি বিন্দুতে কারশফের সূত্র এটা আসলে অনেক বইতে আপনারা কির্চফস ল এরকম লেখা দেখতে পারেন। তাহলে ডি বিন্দুতে কি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, আমাদের উদ্দেশ্য তো প্লাস থেকে কারেন্ট বের হবে হয়ে মাইনাসে এসে কারেন্ট পৌঁছাবে, ঠিক তো? তাহলে আমরা একটু বিষয়টা ভাবার চেষ্টা করি। তাহলে এখান থেকে I2 কারেন্ট আসছে, এখান থেকে IG কারেন্ট আসছে, তার মানে আপনারা একটু চিন্তা করেন I4 হবে I2 প্লাস IG। প্রিয় শিক্ষার্থীরা এই IG কারেন্ট এসে ডি বিন্দুতে, I2 কারেন্ট এসে ডি বিন্দুতে, এবং সেই I2 আর IG মিলে এই এস এর ভেতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি I4 ইকুয়াল টু I2 প্লাস 0। তাহলে অতএব I4 ইকুয়াল টু I2 এটাকে আমরা লিখতে পারি 2 নং সমীকরণ। ওকে, আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি, I3 ইকুয়াল টু I1 আর I4 ইকুয়াল টু I2। ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করতে চাই সেটা হলো আমরা চিত্রের খুবই মজার একটা অংশে আমরা এখন আছি। বাচ্চারা আপনারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। চিত্রের এ বি ডি এ লুপে, অর্থাৎ এই লুপে আমরা এখন এই লুপটা আমরা এখন চিন্তা করি এ বি ডি এ। তাহলে এই লুপের ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করেন, এই যে এ আর বি এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আই আর। তাহলে I1 ইন্টু আর মানে হচ্ছে এখানে রোধ পি। আচ্ছা দেখেন খেয়াল করেন প্লাস, তাহলে এ বি বি ডি। আচ্ছা তাহলে এবার খেয়াল করেন আমরা এখানে পাচ্ছি IG ইন্টু জি, অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ যদি জি হয় তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ IG। আচ্ছা এবার একটু খেয়াল করেন প্লাস, এবার দেখেন ডিএ, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি I2 ইন্টু আর। বাট আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে I2 এর ডিরেকশন। খেয়াল করেন আমরা যে লুপটা চিন্তা করছি এ বি বি ডি এর সিরিয়াল ঠিক আছে, কিন্তু ডিএ যেদিকে তড়িৎ প্রবাহ কিন্তু তার বিপরীত দিকে, ফলে এখানে কিন্তু একটা মাইনাস হবে। আমরা এইটুক শুধু মনে রাখলেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি I1P প্লাস 0 ইন্টু জি, অর্থাৎ IG যদি 0 হয় এটা গুণ হয়ে যাবে মাইনাস I2 ইন্টু আর ইকুয়াল টু 0। তাহলে বাচ্চারা আমরা এখানে পাচ্ছি I1P ইকুয়াল টু I2 ইন্টু আর। তাহলে অতএব আমরা পাচ্ছি P বাই আর ইকুয়াল টু I2 ভাগ I1। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাছে আরো একটি লুপ আছে, যে লুপটির নাম অর্থাৎ বি সি ডি বি লুপে।
আমরা এই লুপের কথাটা যদি চিন্তা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে I3 কারেন্ট যাচ্ছে কিউ, তার মানে এদের বিভব বি আর সি এর বিভব পার্থক্য হচ্ছে I3 ইন্টু কিউ। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে মাইনাস, এখানে মাইনাসটা আমরা একটু যদি চিন্তা করি তাহলে দেখব এখানে I4 এর দিক যেদিকে আমাদের লুপটা তার বিপরীত দিকের ডিরেকশন, তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে I4 ইন্টু এস। এখানে মাইনাস কেন? এখানে আসলে প্লাস হওয়ার কথা ছিল, কারণ এদের বিভব পার্থক্যগুলোর যোগফল, কোন একটা লুপের বিভব পার্থক্যগুলোর যোগফল 0 হওয়ার কথা। তাহলে আমরা এখানে মাইনাস কেন দিচ্ছি? যোগফল যোগের জায়গায় কেন মাইনাস দিচ্ছি? কারণ আমরা যে লুপ চিন্তা করছি সি থেকে ডি, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। ওকে, আচ্ছা এবার আসেন আমাদের পরবর্তী লুপ ডি থেকে বি। তাহলে ডি থেকে বি, এখানেও দেখেন আমরা ডি থেকে বি চিন্তা করছি, কিন্তু আইজিটা আসছে তার বিপরীত দিকে, অর্থাৎ আইজি অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতরে তড়িৎ প্রবাহ ইন্টু জি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পাচ্ছি I3 কিউ মাইনাস I4 এস মাইনাস 0 ইন্টু জি ইকুয়াল টু 0। তার মানে বাচ্চারা যদি আমরা একটু চিন্তা করি তাহলে I3 কিউ ইকুয়াল টু I4 ইন্টু এস। আসলে আমরা যদি এখানে লিখি কিউ বাই আর ইকুয়াল টু I4 বাই I3। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমাদের সলভ হয়ে গেছে সমীকরণটা। আমরা এখন এই সমীকরণের দিকে তাকালে একটা লাইন একটু লিখতে পারি, সেটা হচ্ছে কিউ বাই আর ইকুয়াল টু, আমরা একটু যদি 1 আর 2 নং সমীকরণ ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো I4 ইকুয়াল টু I2, অর্থাৎ I4 এর জায়গায় আমি এখানে I2 লিখে দিচ্ছি আর I3 এর জায়গায় আমি এখানে I1 লিখে দিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু নোট লিখব, 1, 2 ও 1 ব্যবহার করে, 2 ও 1 ব্যবহার করে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই সমীকরণটাকে নাম দিচ্ছি হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি 3 ও 4 নং থেকে আমরা পাচ্ছি পি আর ইকুয়াল টু আচ্ছা একটু সরি এখানে খেয়াল করেন একটু, I4 ইন্টু এস, আসলে আমি এটা ভুল করে এস লিখে আর লিখে ফেলেছিলাম, আসলে এটা এস হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কিউ বাই এস। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি I ইকুয়াল টু 0, যদি আমরা এটা কখনো পাই, I ইকুয়াল টু 0 যদি আমরা পাই, তাহলে সেটা তখনই সম্ভব হচ্ছে যখন এদের ব্যবহৃত রোধগুলোর অনুপাত সেটা সমান হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাই হচ্ছে প্রতিসম সেতু, বা এটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাম্যের নীতি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে প্রতিসাম্যের নীতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হুইটস্টোন ব্রিজের এই বিষয়টি আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমাদের মনে রাখতে হবে, হুইটস্টোন ব্রিজ তৈরি করার সময় আমাদেরকে অনেক ভালো মানের রোধ এবং ভালো মানের গ্যালভানোমিটার ব্যবহার করতে হবে, তাহলে আপনি এখানে সঠিক পাঠ পেতে পারেন। তা না হলে এখানে সেন্সিটিভিটি রাখাটা আসলে একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এই রোধটি তৈরি করার সময় ভালো মানের রোধ ব্যবহার করব এবং উন্নত মানের গ্যালভানোমিটার ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হুইটস্টোন ব্রিজটা বুঝতে পেরেছি। এখানে মনে রাখতে হবে দুটো বিষয় মাত্র, একটি হচ্ছে যে রোধগুলো ব্যবহার করব তাদের অনুপাত সমান হবে, তাদের অনুপাত সমান হলেই আমরা আইজি ইকুয়াল টু 0 পাবো, এবং এই যে জি গ্যালভানোমিটার বা যে রেজিস্ট্যান্সটা এখানে ব্যবহার করব, বা যদি আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করি বা অন্য কোনো কিছুও ব্যবহার করি, কারণ এর ভিতর দিয়ে তো তড়িৎ প্রবাহিত হবে না, কারণ এর ভিতরে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে গ্যালভানোমিটারটা বা ব্রিজ হিসাবে যাকে আমরা ইউজ করব, সেটি যে দুই প্রান্তে কোষ লাগানো আছে তার বিপরীত প্রান্তে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।